প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন চ্যানেল আই রিপোর্টার আমাদের অনেক প্রিয় মানুষ সাদি মাহমুদ। কেমন আছেন? জি আচ্ছা, ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে। 9 মাস ধরেই খাদ্য মূল্যস্ফীতি 10% বেশি। শেখ হাসিনার বিরুদ্ধে এবার গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। কালের কণ্ঠের শিরোনাম, গোয়েন্দা জালে নৈশ ভোটের কুশীলব 116 ডিসি এমপি। চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দৈনিক সমকাল, গণপূর্ত তদন্ত কমিটি 2 মেরুতে নানা প্রশ্ন। 7.5 বছর পর বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া। আর্থিক প্রতিষ্ঠান খাত নজিরবিহীন দুরবস্থায়। দৈনিক ইত্তেফাক, এইচএমপি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এশিয়ায়। আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন বেসপাকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বিমানবন্দরেই দেখা হবে মা ছেলের, আসছে নতুন 13 দল। দৈনিক যুগান্তর, খালেদা জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন আজ রাতে, ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। মানব জমিনের শিরোনাম, সাইবার ফাঁদে 9165 নারী। কাতারের আমিরের রাজকীয় বহরের বিমানে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। খবরের কাগজের শিরোনাম, গুমের মামলায় হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে পরোয়ানা। দুর্নীতির অভিযোগের তদন্ত চান টিউলিপ। সময়ের আলোর শিরোনাম, বাড়ছে কথা বলার খরচ। ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন খালেদা জিয়া। আমাদের সময় শিরোনাম, 7 বছর পর দেখা হবে মা ছেলের। পাঠ্য বইয়ে পিডিএফ প্রিন্টে পকেট খালি অভিভাবকদের। কালের কণ্ঠের শিরোনাম, কালবেলার শিরোনাম, ক্ষমতার লাঠি হবে না পুলিশ। জ্যেষ্ঠ নেতাদের খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রই শেষ কথা। দৈনিক করতোয়া, 7 বছর পর দেখা হবে মা ছেলের। হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা। আজকের পত্রিকার শিরোনাম, 57 অর্থনৈতিক অঞ্চল হচ্ছে না, খালেদা জিয়ার অপেক্ষায় রয়্যাল কাতার আমারি। খবরের কাগজ, গুমের মামলায় হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে পরোয়ানা। খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন। রূপালী বাংলাদেশ, দুর্নীতিতে বুথ ছিলেন নানক, রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। আমার দেশের শিরোনাম, গ্যাসের ব্যবস্থা ছাড়াই রূপসা বিদ্যুৎ কেন্দ্র। 1 বছরের মাথায় কার্যত নিশ্চিহ্ন আওয়ামী লীগ। দৈনিক জনকণ্ঠ, খালেদা জিয়া আজ লন্ডনে যাচ্ছেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছাড়বে রাত 10টায়। চিকিৎসক সহ সফরসঙ্গী 16 জন। সাদি, আপনি শিরোনাম শুনলেন। আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। এবং সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ খবর যেটা হলো যে মা এবং ছেলের সরাসরি সাক্ষাৎটা করবে প্রায় 7.5 বছর পর। মানে আপনি একটু চিন্তা করেন, রাজনীতির কথা বাদই দিই আমরা, মা এবং ছেলের এই যে সম্পর্ক, এই যে তাদের মধ্যে দেখা হওয়া, লন্ডনে উনি বিমানবন্দরে মাকে রিসিভ করবেন, মানে চিন্তাই করা যায় যে মুহূর্তটা কেমন দাঁড়াবে। আপনার কাছে একটু শুনতে চাই। না, আসলে আমি যেটা বলবো যে যতদূর জানি আমি 2016 সালে তাদের মধ্যে সবশেষ দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা। এই এরপরে আবার দীর্ঘ সময় কেটে গেছে, বিভিন্ন রাজনৈতিক সমস্যা ছিল, তিনি কারাগারে ছিলেন, অনেক দিন যাবত অসুস্থ। এই সময় এসে যে দেশের এই পরিস্থিতিতে তিনি আবার বিদেশে যাচ্ছেন, ছেলের সাথে দেখা হবে, রাজনৈতিক বিষয় ছাপিয়ে কিন্তু একটা, আমি কি বলবো, আমি যেটা আপনাকে যেটা বললাম যে ওই যে রাজনৈতিক বিষয় ছাপিয়ে যেটা বলা হয় যে মা ছেলে জি তাদের দেখে দেখা হওয়া, মানে এই যে একটা অপেক্ষা, সেই অপেক্ষাটা আমরা সবাই কিন্তু অনুভব করতে পারি যে আজকে বা ওই মুহূর্তটা কেমন হবে। হ্যাঁ হ্যাঁ, ওই মুহূর্তটা আমি বলবো যে আসলে বাংলাদেশের মানুষ কিন্তু ওই মুহূর্তটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকবে, আমি আসলে যেটা বলবো। কারণ আপনি জানেন যে অনেক দিন যাবত তাদের দেখা হয় না, অসুস্থ তিনি। এই কথাটি শুনে কিন্তু কাতারের আমির যিনি আছেন শেখ তামিম বিন হামাদ আল থানি, তিনি কিন্তু তার বিশেষ বিমানটি পাঠিয়েছে তাকে নেওয়ার জন্য। আজকে রাত 10টায় যেটি যাবে এবং
আমি আসলে একটু পেছন দিকে যেতে চাই। গতকাল রাতে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য আছেন তাদের সাথে কিন্তু বিএনপির চেয়ারপারসন গতকাল তার বাসভবনে অনেকক্ষণ সময় কথা বলেছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, গণতন্ত্রের শেষ কথা। এবং যারা নেতাকর্মী আছে তাদের কিন্তু বলেছে যে জনগণের সাথে থাকতে, গণতন্ত্রের সাথে থাকতে। এই নির্দেশনা দিয়ে কিন্তু আজকে তিনি যাচ্ছেন এবং আজকে এই তার যাওয়ার বিষয়টিও কিন্তু অনেক মানে আবেগপূর্ণ একটা বিষয়, আবেগঘন একটা বিষয় হবে। যারা বিএনপি নেতাকর্মী যারা আছেন ঢাকার বাইরের সারা বাংলাদেশের নেতাকর্মী, আসলে আমি যতদূর জানতে পেরেছি যে বিমানবন্দরে আসবে, বিমানবন্দরের বাইরে তারা দাঁড়িয়ে কিন্তু তাকে বিদায় জানাবে। দল থেকে যদিও বলা হয়েছে যে খুব একটা ভিড় না করবার জন্য, একটা স্বাভাবিক পরিবেশ রাখবার জন্য, কিন্তু নেতাকর্মীরা কিছু মানবে কিনা সেটা আমার মনে হয় না তারা আসলে মানবে। আর আমরা বিশেষ বিশেষ মুহূর্ত থাকে, সেই মুহূর্তগুলো নিয়ে। এবং আরেকটা ব্যাপার বোধহয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আজকের পত্রপত্রিকা দেখেন, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। একই সাথে একসময় আমরা দেখতাম খালেদা জিয়া অন্তরীণ, শেখ হাসিনার ছবি, তিনি হাস্যোজ্জ্বল, তিনি আবার আজকে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খালেদা জিয়া মুক্ত। এই যে ইতিহাস কিন্তু নির্মোহ জায়গায়, কাউকে কখনো ক্ষমা করে, এই বিষয়গুলো বোধ করে একটু মনে রাখা দরকার সবাই, নাকি রাজনীতিবিদদের? কি অবশ্যই অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ। আমরা একটু রাজনীতির আলোচনায় যেতে চাই না, একটু আমাদের জীবন মান নিয়ে, আমাদের জীবনের দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো একটু নিয়ে আলাপ করতে চাই। সাথে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে মৌসুমে, ভরা মৌসুমের কথা যখন আমরা বলি, এ ধরনের সবজির মৌসুম, চালের মৌসুম, ধানের মৌসুম, তা সেই সময় তো আমরা আশাই করতে পারি যে দামটা কমবে, এবং সেটাই কমে, সেটাই কিন্তু কমার ব্যাপারটা থাকে। কিন্তু আজকে প্রথম আলোর শিরোনাম দেখেন, আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে, এবং এখানে বলা হচ্ছে সরকার আশা করেছিল আমন মৌসুমের ধান উঠলে ধানের চালের দাম কমবে, কিন্তু তা হয়নি। সরকার আশা করলো, হলো না। তাহলে কে আশা করলে হবে? না, এটা কিন্তু অনেকদিন যাবতই কিন্তু যারা সাধারণ মানুষ আছে, মানে তারা প্রত্যাশা করছেন যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্রের দাম কমবে। কিছুদিন আগেও কিন্তু সবজির বাজার দেখেন আপনি, কাঁচা বাজার যেটা আছে সেটার বাজার কিন্তু অনেক চড়া ছিল, সাধারণ মানুষ ভোগান্তিতে ছিল। এবং আপনার সাথে একটু বলি, এই সবজির বিষয়টা দেখেন, যারা কৃষক, প্রান্তিক কৃষক, তারা কিন্তু একেবারেই দাম পাচ্ছে না। কোথাও কোথাও দেখলাম যে মূলা ফেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেই মূলা কোন রকম ভাবে রাজকীয়ভাবে ঢাকা শহরে আসার পরে তার যে দাম হচ্ছে, অনেক জায়গায় দেখা গেছে যে ফুলকপি গরুকে খাওয়াচ্ছে, তারা বিক্রি করছে না, খাওয়াচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু এই সবজির বাজারটা আসলে কমেছে, মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে সেই জায়গায়। কিন্তু অন্যদিকে কিন্তু চালের বাজার আসলে বেশ কয়েকদিন আগে কিন্তু চড়া ছিল, মাঝখানে কমেছিল, আবার কিন্তু এই মৌসুমে এসে কিন্তু আবার বেড়েছে। মানে এটা কি সিন্ডিকেট? অবশ্যই আমি বলবো যে সিন্ডিকেটের কাছে আসলে জিম্মি আমরা সবাই, শুধু মানে সাধারণ মানুষ না, সরকারও মোটামুটি জিম্মি বলা যায়। সাথে আপনার কি কখনো মনে হয় না যে বিগত সরকারের আমলেও আমরা সিন্ডিকেটের দৌরত্বের কথা শুনলাম, তখন আমরা প্রশ্ন করছি সিন্ডিকেট বড় না সরকার বড়? তো এই সময়ের যে সরকার, সেটা তো জনগণের সরকার, ঠিক সেই জায়গাতে এখনো কেন সেই প্রশ্ন আমাদের করতে হয় যে সিন্ডিকেট, তাহলে কি এখনো সিন্ডিকেট বড়? আমার তো তাই মনে হচ্ছে, কারণ রাজনৈতিক দলগুলো যেভাবে আসলে সিন্ডিকেট মোকাবেলা করার কথা, তারা কিন্তু মানে পুরোপুরি না পারলেও কিন্তু তাদের একটা আয়ত্তে ছিল। আর এই সরকার এসে কিন্তু অতটা আসলে আমি বলবো এই পর্যায়ে এসে আমি বলবো এখনো তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে কিন্তু চালের দাম আজকে চড়া। সাধারণ মানুষের অবস্থা দেখেন, আমি আসলে রিপোর্ট করতে বাইরে যেহেতু ঘোরাফেরা করি, সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ হয়, তারাও কিন্তু আসলে ভোগান্তির কথা জানিয়েছে। তারা বলছে যে চালের দাম যদি এত বেশি হয়, আলুর দাম যদি এত বেশি হয়, ডিমের দাম যদি এত বেশি হয়, সাধারণ মানুষ কিন্তু আসলে এই বিষয়গুলো, এই জিনিসগুলোই কিন্তু খুব বেশি কিনে থাকে। আপনি কিন্তু খেয়াল করুন, আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আপনি সাধারণ মানুষের কাছে যান। আপনি সাধারণ মানুষ কি চায়? যে আপনি আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে তার দামটা সহনীয় পর্যায়ে রাখবেন, তাতে আমি খুশি। আপনারা কে কোথায় ক্ষমতায় আছেন না কি করছেন সেটাই ব্যাপার না। তারা কিন্তু এটা বলে যে কে ক্ষমতায় এলো কে গেল এটা আমাদের দেখার বিষয় না, আমরা আসলে দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে চাই, এটা কিন্তু তারা সরাসরি বলে। এই পর্যায়ে এসে তারা সরাসরি বলে। এখন আসলে দেখার বিষয় আসলে চালের দামটা আসলে কবে নাগাদ আবারও কমে মানুষের আয়ত্তের মধ্যে আসে। আপনাকে যেটা আমি প্রশ্ন করলাম যে সরকার আশা করেছিল, সরকার আশা করার পরে হয় নাই, তাহলে এই দেশে কে আশা করলে হবে? সেটাই তো প্রশ্ন। সেটা আসলে সময় বলে দেবে এখন কোন দিকে যায়। টেলিফোন, আমরা টেলিফোন ব্যবহার করি, টেলিফোন নিয়ে একটা খুব মানে খুব আশঙ্কাজনক খবর আছে যে আপনি এখন কথা বলার যে মাধ্যম টেলিফোন, সেখানেও আপনাকে একটি পত্রিকার শিরোনাম সম্ভবত সময়ের আলো, আমি একটু পত্রিকাটা আপনাকে পড়ে শোনাই। সেখানে বলা হচ্ছে যে কথা বলার
যে দাম সেটাও কিন্তু বেড়ে যাবে। তার কারণে আমি কথা বলবো, সেই কথা বলার জায়গা থেকেও আমাকে দাম বাড়াইতে হবে এবং সাথে সাথে আরও অনেক কিছু দাম বাড়বে। তাহলে সাধারণ যে মানুষ, এই দেশে একটা মধ্যবিত্ত শ্রেণী আছে, জি, উপর উচ্চবিত্ত, নিচে একদম নিম্নবিত্ত, মাঝখানে একটা মধ্যবিত্ত। আপনার কি মনে হয় যে মধ্যবিত্ত বলে কিছু থাকবে এই দেশে? না, এটা আসলে এই প্রশ্নটা আমি কিভাবে আসলে উত্তর দিব যে সব ক্ষেত্রেই কিন্তু মানুষজন ভোগান্তির শিকার হচ্ছে। এই আপনি শেষে কল রেটের কথা বললেন, এইখানেও আসলে মানুষজন আমি বলবো এক প্রকার জিম্মি হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি একটা পয়েন্ট এখানে উল্লেখ করতে চাই, মানুষ কিন্তু এখন যেহেতু আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশি কথা বলে, খুব কম মানুষই এখন কল রেটে চিন্তা করে। আমি বলবো আমাদের যারা বাবা মা আছে চিন্তা করে না বলে কি এই সুযোগটা নিয়ে নিচ্ছে? হ্যাঁ, এখন আমি সেটাই বলছি যে সেই চিন্তা করে না দেখে যারাই ব্যবহার করছে তারা আসলে ভোগান্তির মধ্যে পড়ছে, যারা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যাপারটা কি এরকমের দাঁড়ায় যে একসময় আমরা বলি যে চা বিনা পয়সায় খাওয়ানো হতো, এখন চায়ের যে দাম সে উচ্চবিত্ত। তাই এখন ব্যাপারটা হলো আমরা টেলিফোনকে অভ্যস্ত করে ফেললাম। এবং এটা তো সত্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু না, টেলিফোন বা এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রভাবটা দৈনন্দিন জীবনে কিন্তু অনেক বেশি, অনেক বড়। সেই জায়গায় সেইটাকে কেন্দ্র করে তুই যেহেতু এটাতে অভ্যস্ত হয়েছিস, অথবা আমি যা বলবো তোকে তাই করতে হবে, নাকি তাই হচ্ছে? নাকি সেটাই হচ্ছে। তাহলে করণীয় কি? করণীয় আসলে আমি বলবো আসলে সরকারের নজরদারি বাড়ানো উচিত আসলে মানুষজনের। এবং ব্যাপারটা বোধহয় এরকম যে এখানে যদি যৌক্তিক যে জায়গাটা, এখানেও যৌক্তিকতার প্রশ্ন আসে, যে যৌক্তিক যে বিষয়টুকু মানে গ্রাহকের ঘাড়ে দেওয়া দরকার সেটাই বোঝায় হওয়া উচিত, সেটাই খুব জরুরি দরকার। পাঠ্য বইয়ের পিডিএফ এখন করা হচ্ছে, পিডিএফ ভার্সনটা বলা হচ্ছে যে আপনার পিডিএফ ভার্সন নিয়ে বাচ্চাদেরকে পড়ায় দেন। এখন এটা হয় কি, আপনি নিশ্চয়ই পড়াশোনা করেছেন, ওই সময়কার স্মৃতি আপনার আছে, যে আমার ক্লাসের বছরের পরেই আমার যখন নতুন বইটা আসে, বইটা নিয়ে আমি বইটা নেওয়ার জন্য বুকের মধ্যে রাখি যে আমার নতুন বই আসছে। অথচ একটা দুর্ভাগ্যজনক সত্য হলো যে এই সময়ে আমাদের ছেলেরা নতুন বই পাচ্ছে না, বলছে আপনি পিডিএফ নিয়ে ভার্সন নিয়ে, এটা এই পিডিএফ ভার্সন নিয়ে যে প্রিন্ট করবার জন্য যে অভিভাবকদের এখন যে খরচটা হচ্ছে, একটা পত্রিকার শিরোনাম, বিশেষ করে আমাদের সময়, পাঠ্য বই পিডিএফে পকেট খালি হচ্ছে অভিভাবকদের। কে দায় কার এখানে? দায় আসলে আমি বলবো যে যারা দায়িত্বে আছে তাদেরই। কারণ আমি আসলে আমার স্মৃতির কথা একটু বলতে চাই যে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন পড়াশোনা করেছি, নতুন বই এই বিষয়টা কিন্তু আমরা মানে আগামীকাল নতুন বই দেওয়া হবে, আগের দিন রাতের থেকে কিন্তু আমাদের ঘুম হইতো না, নতুন বই পাবো, নতুন ক্লাসে উঠেছি, নতুন বই পড়বো। এই আবেগটা কিন্তু আসলে আমি বলবো যে এখনকার যারা প্রজন্ম তাদের মধ্যেও আছে। যদি আসলে এইটা হয় যে পাঠ্য বই থেকে বেরিয়ে পিডিএফ ভার্সন পড়তে বলা হচ্ছে, আমি বলবো যে বর্তমান প্রজন্মকে বই থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আসলে কোনোভাবে উচিত না, এটা কোনোভাবে কাম্য না। এবং একই সাথে যে সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা আপনাকে বললাম আবার, যে তারা দেখেন এই যে বইয়ের যদি পাতাও পিডিএফ থেকে বের করে এই পয়সা খরচ করে বই বানিয়ে আমার সন্তানের হাতে তুলে দিতে হয়, এর চেয়ে তো মানে খুব নিদারুণ কষ্ট আর কিছু হতে পারে না। আর পিডিএফ ভার্সনটা ব্যবহার করার জন্য আমার একটা স্মার্টফোন লাগবে, একটা গ্যাজেট লাগবে, সবার আছে কিনা এটাও কিন্তু দেখার বিষয়। অবশ্যই। একেবারে শেষের দিকে আমরা ডাকসু নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আপনি নিশ্চয়ই রিপোর্টার হিসেবে এটা খেয়াল করেন। আবার একটি পত্রিকার শিরোনাম হয়েছে ডাকসু নিয়ে মানে নানা ধরনের কি বলবো অস্থিরতাও দেখা দিতে পারে। এটা কি হবে মানে ডাকসু কি হবে? এটা আমি বলবো যে অনেকদিন যাবতীয় এটা নিয়ে অস্থিরতা চলছে, এখন আসলে কোন পর্যায়ে যায় সেটা আসলে সময় বলে দিবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, এই প্রতিষ্ঠানটি রাজনীতি নয়, শুধু দেশের ছাত্রছাত্রীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চাই শুধু ডাকসু নয়, রাকসু, জাকসু, সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজের নির্বাচনগুলো সুষ্ঠুভাবে শুরু হোক এবং ছাত্রছাত্রীদের যে অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত হোক। আর যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আপনি নিশ্চয়ই দেখলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।